আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। সবাইকে এসডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তৃতীয় বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিন এর এর আগে আমরা শিখেছিলাম বা জেনেছিলাম যে বিষয়টা প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে, সংজ্ঞা। এবার আমরা ফার্স্ট এইড বা প্রাথমিক প্রতিবিধান সম্পর্কে জানব। তো আমার সামনে যারা উপস্থিত আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি। আমি যখন আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করব বা কোনো কিছু জিজ্ঞাসা করব, আপনারা চেষ্টা করবেন আমার কথার রেসপন্স দিতে। তাহলে ক্লাস করাতে সহজ হবে এবং সুন্দর হবে। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা নোট ডাউন করে রাখবেন। সব শেষে আমি সময় দিব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তবে আমি আপনাদের সাথে পার্টিসিপেট করব। এমন নয় যে এটা এমন না যে আমি একেবারে শুধু বক্তব্য দিয়ে যাচ্ছি আর আপনারা শুনে যাচ্ছেন। আসলে সবার সহযোগিতা নিয়ে সবাইকে সাথে নিয়ে পরস্পর মিলেই আমরা এই ক্লাসটি করব। তো আমি প্রথমে চলে যাচ্ছি, স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের এখানে সামনে সিলেবাস দেয়া আছে। আপনারা কি আমার দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, জি। একটু রেসপন্স করবেন। রেসপন্স করলে ভালো লাগে, উৎসাহ পাই। আপনাদের সাথে তখন মানে ক্লাস নিতে, ক্লাস শেয়ার করতে অনেক মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, তো এখানে সিলেবাস এবং ক্লাস টিচারের বক্তব্য ওটা চলে গেছে। আপনার গত সপ্তাহে অর্থাৎ গত 14 তারিখে আমরা কি পড়েছিলাম? প্র্যাকটিস অফ মেডিসিনের সংজ্ঞা, গুরুত্ব এবং হোমিওপ্যাথিতে এর প্রয়োজনীয়তা। তো আপনারা কি কেউ বলতে পারবেন এই বিশেষ করে প্র্যাকটিস অফ মেডিসিনের সংজ্ঞা এবং হোমিওপ্যাথিতে এর প্রয়োজনীয়তা সম্পর্কে 2-4 লাইনে যে কেউ যদি আমাকে একটু করতেন। প্রথমে শুধু প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে এটা আমাকে আমার মানে গত সপ্তাহে যেহেতু পড়ানো হয়েছে, একটু যদি বলতেন তাহলে আমি খুব হতাম, খুশি হতাম। প্লিজ যে কোনো একজন বলেন প্র্যাকটিস অফ মেডিসিন কাকে বলে। হ্যাঁ, যে কোনো একজন প্র্যাকটিস অফ মেডিসিন সম্পর্কে। কি এখানে স্টুডেন্ট নেই? স্টুডেন্টদের মধ্যে যে কেউ কি মনে নেই না? আমি ওই পিছনের এটা আবার একটু মানে সংক্ষেপে বলে দিচ্ছি যে প্র্যাকটিস অফ মেডিসিন হচ্ছে এমন একটা চিকিৎসা বিজ্ঞান যার মধ্যে যে কোনো রোগের নামকরণ, রোগের প্যাথোলজি, রোগের শ্রেণী বিভাগ, রোগের ভাবি ফল, চিকিৎসা, ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আমরা জানতে পারি, সেটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। আমি পেছনের পড়াগুলো একটু রিভিউ করে নিচ্ছি। আপনারা অবশ্যই পড়ে আসবেন। তাহলে পেছনের পড়াগুলো আমরা ভুলে যাব না, আবার দেখে আসতে পারবো। আর প্রয়োজনীয়তা বা গুরুত্ব এ কথা তো একটু ব্যাখ্যা সাপেক্ষ। তারপরেও এই কথা মানে 2-1 কথাই যা বলছি সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিতে এর প্রয়োজনীয়তা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতোই হোমিওপ্যাথিক একটি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি। এ পদ্ধতির নিজস্ব একটা চিকিৎসা পদ্ধতি রয়েছে। তো এর সাথে প্র্যাকটিস অফ মেডিসিনের জ্ঞানটা আমাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে থাকে। এবার আসি আমাদের হোমিওপ্যাথিতে
প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমাদের কি প্রয়োজন, বা আমরা কেন প্রাথমিক চিকিৎসা সম্পর্কে পড়বো বা জানবো। আর আপনাদের আরেকটা কথা বলে দেই, আপনারা যদি পূর্ব থেকেই মানে প্রতিটা বিষয় জেনে আসেন তাহলে আমাদের পড়াতেও সুবিধা হয়, আপনাদের পড়তে এবং বুঝতে অনেক সুবিধা হবে। আমরা পরবর্তীতে হজম প্রক্রিয়া বা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে আমরা পড়বো বা জানবো, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আগামী 28 তারিখে আমরা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে পড়বো। তো আপনারা সেটা পড়ে আসবেন। আমি অন্য স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ইমার্জেন্সি ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা। ফার্স্ট এইড অর্থই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, তো এটা একটা সিম্বল বা আমরা প্রাথমিক চিকিৎসা বলতে আসলে কি বুঝি। ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা হচ্ছে এমন একটি চিকিৎসা যা হঠাৎ কোনো সুস্থ ব্যক্তি যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, তাৎক্ষণিকভাবে আমরা যে চিকিৎসাটা দিয়ে থাকি সেটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা, এক কথায়। আর এর জন্যে আমাদের ডাক্তার হতে হবে এমন কোনো কথা নেই। ডাক্তার ছাড়াও প্রাথমিক চিকিৎসা দিতে পারে। তবে অবশ্যই এর জন্য যে বিষয়টা দরকার হয় সেটা হচ্ছে যে কিছু মানে প্রাথমিক জ্ঞান জানা থাকা দরকার। কোনো জ্ঞান না থাকলে তো আমরা চিকিৎসা দিতে পারবো না। আর যেহেতু আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক, সেই জন্যে আমাদের এই প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড এর পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে মেডিসিন, হোমিওপ্যাথিক যে ম্যানেজমেন্ট সে সম্পর্কেও আমাদের জানতে হবে বা শিখতে হবে। এটা একটা প্রাথমিক চিকিৎসার সিম্বল বা একটা ফার্স্ট এইড বক্স। এরপরে দেখা যায় এটা এটা আমরা অনেক সময় এই বক্সটার সাথে খুব পরিচিত। অনেক গাড়ির সামনে থাকে, বিশেষ করে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এরকম একটি বক্স আমরা দেখতে পাই। এটা খুব পরিচিত একটি বক্স, এটাই হচ্ছে ফার্স্ট এইড বক্স। আচ্ছা, এই ফার্স্ট এইড বক্স আসলে কেমন, কি কি রকম হতে পারে। এখানে কয়েক রকম ফার্স্ট এইড বক্সের ছবি দেয়া আছে। সেটা ওই এর আগে যে দেখিয়েছি তেমন হতে পারে, অথবা এই যে এরকম ভিন্ন ভিন্ন ফার্স্ট এইড বক্স হতে পারে। আচ্ছা, এখানে একটি ফার্স্ট এইড বক্সের ভেতরে বেশ কিছু কিটস বা প্রয়োজনীয় জিনিসপত্রের ছবি দেয়া আছে। প্লিজ আপনারা একটু আমাকে বলেন তো এখানে কি কি ছবি দেয়া আছে বা এখানে কি কি আছে, একটু আমাকে বলেন, দেখে দেখে বলেন, স্লাইড দেখে দেখে আমার সাথে আমাকে বলেন যে এখানে কি কি আছে, একটা ফার্স্ট এইড বক্সে কি কি থাকে বা কি কি রাখা হয়। প্লিজ আপনাদের মধ্যে থেকে একজন আমাকে বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আসলে মানে দেখে দেখে আচ্ছা কি কি আছে বা ফার্স্ট এইড বক্সে কি কি থাকে এই ধরনের, এখানে তো জি সেখানে বলেন। অ্যান্টিসেপটিক যেমন জীবাণুনাশক, ডেটল, হেক্সিসল এগুলো থাকে, ব্যান্ডেজ থাকে, কটন থাকে, তারপরে আরো কিছু ফার্স্ট এইডস এর কিছু সরঞ্জাম থাকে এই ধরনের। জি ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যে আমরা ফার্স্ট এইড বক্সে আসলে কি কি রাখা হয়, এটা হচ্ছে যে জেনারেল যে ফার্স্ট এইড বক্স বা মানে ট্রেডিশনাল মেডিসিনের যে ফার্স্ট এইড বক্স সেই বক্সটি দেখা আছে। এখানে একটা টর্চ লাইট আছে, সিজার আছে, ফরসেপ আছে, কিছু অয়েনমেন্ট আছে, মাস্ক আছে। এরপরে মানে তুলা, ব্যান্ডেজ, হ্যান্ড গ্লাভস ইত্যাদি ইত্যাদি আছে।
এটা শুধু যে স্কুল কলেজেই থাকবে এমন না, আমাদের যে চেম্বারগুলি আছে এই চেম্বারগুলিতেও যে কোনো সময় যে কেউ সমস্যা পড়তে পারে, তো সেখানেও আমাদের এই ধরনের ব্যবস্থাপনা থাকা উচিত। অবশ্যই প্রতিটি চেম্বারেই থাকে, তারপরেও এর মাঝ থেকে কিছু প্রয়োজনীয় জিনিসগুলা আমরা রাখতে চেষ্টা করব। এই যে এখানে আরো কিছু ছবি আছে বড় করে দেয়া, টর্চ লাইট, গজ, ব্যান্ডেজ, সিজার ইত্যাদি, এবং অয়েনমেন্ট, বিভিন্ন ধরনের ব্যথানাশক, জীবাণুনাশক অয়েনমেন্ট এর মধ্যে আছে। আচ্ছা, এখানে তারই একটি তালিকা দেয়া আছে যে ফার্স্ট এইড বক্সে মানে প্রয়োজনীয় জিনিসপত্রের। এই তালিকাটা একটু একজনে আমাকে পড়ে শোনান তো, এখানে কি আছে। আসলে আমরা ক্লাস করব, এর মানে এই না যে আমি এখান থেকে বলে যাব, বকবক করব। আসলে আপনাদের সবাইকে সাথে নিয়ে সবার সহযোগিতা নিয়েই আসলে ক্লাস। তো একটু কেউ একজন বলেন যে এখানে কি কি লেখা আছে। জি বলেন। তার এখানে লেখা আছে প্রয়োজনীয় উপকরণ: জি জীবাণুমুক্ত গজ কাপড়, রোলার জি ব্যান্ডেজ, কাসিও জি চিমটা, হ্যান্ড গ্লাভ, জি লিউকো প্লাস, পচন হ্যাঁ রোধক মলম, ক্রেস পট্টি, দগ্ধ মলম। হ্যাঁ, এটা হচ্ছে যে জেনারেলি থাকে। জি, ধন্যবাদ আপনাকে আমার সাথে শেয়ার করার জন্য। তো এখানে আসলে জীবাণুনাশক গজ, রোল করা ব্যান্ডেজ, কাঁচি, চিমটা, হ্যান্ড গ্লাভস এই ধরনের উপকরণগুলো লাগ জি। এর পরের স্লাইডে যাই। এই স্লাইডটি আসলে কি কি থাকে তারই একটি তালিকা বড় করে দেয়া আছে, এবং কি কি ভাবে ব্যবহার করা হয় সেই বিষয়টাই এখানে করা আছে। এখানে মোটামুটি আপনার ওই বিষয়গুলো একটু বিস্তারিত, কোনটার কাজ কি, কোনটা কতটুকু কিভাবে রাখতে হবে সেই বিষয়গুলি সম্পর্কে এখানে দেয়া আছে। আমি যে প্রথমেই যে সংজ্ঞাটা বলেছি বা ফার্স্ট এইড কি তারই একটি এখানে প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, এখানে যে আছে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড, ইংরেজি ফার্স্ট এইড, কোনো ব্যক্তির শরীর অক্ষমতা, ক্ষতিগ্রস্ততা বা আঘাতপ্রাপ্তি প্রেক্ষাপটে সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে অস্থায়ী চিকিৎসা বিশেষ। প্রতি বছর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় শনিবার পালিত হয় প্রাথমিক চিকিৎসা দিবস। আমরা তাহলে এখান থেকে আরেকটা জিনিস জানলাম। একটা জিনিস হচ্ছে যে এর সংজ্ঞা, আমি যে সংজ্ঞাটা বলেছিলাম এখানে একটু ভিন্ন করে দেয়া আছে। প্লাস এর আরেকটা জিনিস জানলাম যে এই প্রাথমিক চিকিৎসা এটা একটা দিবস হিসাবে পুরো চিকিৎসক যারা আছে সবাই পালন করে, এটা সেপ্টেম্বর মাসে দ্বিতীয় শনিবার। তো সেই সম্পর্কেও আমরা জানতে পারলাম, আর এই লেখাটা উইকিপিডিয়াতে আছে। আচ্ছা, এখানেও ওই ফার্স্ট এইড বক্সের বিভিন্ন যন্ত্র মানে সরঞ্জাম সম্পর্কেই ইংরেজিতে বর্ণনা দেয়া আছে। আচ্ছা, এবার আসেন, এখানে বেশ কিছু ছবি আছে। এই ছবিটা একটা না, এটা দিয়ে অনেক কিছু বোঝানো যায়, বোঝানো হয়ে থাকে। আসলে ফার্স্ট এইডে আমরা আসলে কি কি সমস্যার সম্মুখীন হই আমি সেই কথাগুলি একটু বলি। যে আমরা যে মনে করেন যে প্রাথমিক চিকিৎসা দিব বা ফার্স্ট এইড দিব, কাদেরকে দিব? যদি আমরা এই প্রশ্নটা করি তাহলে একটু বলেন, তারপরে আমি বিস্তারিত বলছি। একজন বলেন যে আমরা আসলে কাদেরকে ফার্স্ট এইড চিকিৎসা দিব? এই ছবি দেখেও বলতে পারেন, অথবা এমনি নিজের জানা আছে সেখান থেকে বলেন যে আমরা তার কেউ হঠাৎ পড়ে গেলে, পড়ে যায় আঘাত পেলে, জি যদি কিছু অংশ কেটে গেলে, পড়ে গেলে, জি কেউ জি পানিতে ডুবে থাকলে,
জি। এই ধরনের ব্যক্তিকে অথবা কেউ তড়িৎ আহত হলে এই ধরনের রোগীদেরকে আমরা আহ, যদি এটা সামান্য হয়, কম হয়, তাহলে আমরা ফার্স্ট এড দিতে পারি। আর গুরুতর হলে আমরা হাসপাতালে নিয়ে যাবো, ফার্স্ট এড দিয়ে হাসপাতালে নিয়ে যাবো। হ্যাঁ, এই একটা সুন্দর কথা বলেছেন। আসলে ফার্স্ট এইডটা আমরা কিন্তু যে মাঝে মধ্যে আচ্ছা, ফার্স্ট এইড দিয়ে আমরা যা করি সেটা হচ্ছে যে আমরা কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা না, মূল চিকিৎসা শুরু হওয়ার পূর্বে যেই ব্যবস্থাটা হয় এটা হচ্ছে ফার্স্ট এইডের মূল কাজ। একজন মানুষকে হসপিটালে নেয়ার আগ মুহূর্তে যে কাজটা করতে হবে এটাই হচ্ছে ফার্স্ট এইডের মূল আচ্ছা, এখানে কি কি সমস্যা হতে পারে খুব সুন্দর করে বলেছিলেন, আমি আর একটু বিস্তারিত বলছি। একটা বড় হচ্ছে যে সড়ক দুর্ঘটনা, যেটা আমরা হামেশা দেখে থাকি। বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা হয়, সেইখানে মানুষ বিভিন্নভাবে হতাহত হতে পারে। শ্বাস বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করেই কেউ চলতে ফিরতে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমনটা হতে পারে। হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে পারে, উঁচু স্থান থেকে পড়ে যে সমস্যা হতে পারে, শরীর কোথাও কেটে গিয়ে সমস্যা হতে পারে, পুড়ে যে সমস্যা হতে পারে, অথবা কোনো আঘাতের কারণে অস্থি ভেঙে গেল, আঘাতপ্রাপ্ত হলো, অথবা কোথাও ছিঁড়ে গেল, রক্ত প্রবাহিত হলো, এমন হতে পারে। অথবা জয়েন্ট দেখা গেল যে বিচ্ছিন্ন হয়ে গেছে বা সন্ধিচ্যুতি। এরপরে আমরা গ্রামগঞ্জে যেটা দেখি যে সাপে কাটা, এটা ফার্স্ট এইডের একটা অংশ, যে হঠাৎ ঘুমিয়ে আছে বা কোথাও যাচ্ছে, হঠাৎ সাপে কামড় দিল, তো সেই ক্ষেত্রে কি করণীয়, এটাও ফার্স্ট এইডের অন্তর্ভুক্ত। অথবা অনেক সময় বাচ্চারা দেখা যায় পয়সা, বোতাম, পুঁতি এ জাতীয় কোনো কিছু হঠাৎ গিলে ফেলেছে, এখন শ্বাস নিতে পারতেছে না বা গলায় আটকে গেছে, এরকম একটা অবস্থাও কিন্তু ফার্স্ট এইডের অন্তর্ভুক্ত। এরপরে আরো আছে পানিতে ডুবে যাওয়া, নদী বা লঞ্চে যাওয়ার সময় লঞ্চ ডুবিতে, নৌকা ডুবিতে, অথবা সাঁতার কাটতে গিয়ে, অথবা কোনোভাবে পানিতে পড়ে পুকুর বা অন্য কোথাও যদি পড়ে যায়, সেটাও ওই সময় যে চিকিৎসা, প্রাথমিক চিকিৎসাতে হয়, সেটাও ফার্স্ট এইডেরই অন্তর্ভুক্ত। এছাড়া আরেকটা জিনিস হতে পারে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কোথাও একটা বিদ্যুতের তার, অথবা ঘরের ভিতরে বা অন্য কোথাও বিদ্যুতের তার পৃষ্ঠ হয়েও কিন্তু মানুষ জ্ঞান হারিয়ে ফেলতে পারে, সেই ক্ষেত্রেও আমরা ফার্স্ট এইড দেব। এছাড়া আছে কানের ভিতরে অনেক সময় কোনো প্রকার এই ফরেন বডি ঢুকে গেলে বা বাচ্চারা ঢুকিয়ে দেয়, মাথায় আঘাত পাওয়ার কারণে শকে যাওয়া, অথবা কোনো কারণে রগ কেটে গেলে। আরেকটা হতে পারে যে প্রস্রাব আটকে যাওয়া, অথবা পেটে মারাত্মক হঠাৎ করে মানে মারাত্মক পেটের মধ্যে ওই প্রচন্ড ব্যথা বা কোনো অস্বস্তিকর অবস্থা তৈরি হওয়া, এমনটাও হতে পারে। বুকের ভিতরে প্রচন্ড চাপ বোধ করা, অজ্ঞান হয়ে যাওয়া, এ ধরনের সবকিছুই কিন্তু ফার্স্ট এইডেরই অন্তর্ভুক্ত। তো এখানে বিভিন্ন ফার্স্ট এইডের ছবিগুলি কিভাবে চিকিৎসা করতে হবে তার একটি প্রাথমিক চিত্র আছে। এরপরে এই যে কথাটা, যে ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যে পড়ে গেল, আপনার সামনে এরকম পড়ে থাকতে পারে, তো সেই অবস্থায় আপনি কি করবেন? প্রথমেই দেখতে হবে যে তার কোথাও কেটে গেছে কিনা, কোথাও রক্তক্ষরণ হচ্ছে কিনা, আর প্রথমেই দেখতে হবে সে জীবিত না মৃত, তার পালস আছে কিনা। দেখলে খুব দ্রুত তাকে রক্ত বন্ধ করে তাকে হসপিটালাইজড করতে হবে, বা প্রয়োজন অনুসারে ইনজুরি থাকলে, হাড় ভেঙে গেলে সেখানে কোনো কিছু দিয়ে, মানে বাঁশের চটা হোক, কাঠি হোক, বা কোনো কিছু দিয়ে ব্যান্ডেজ করে অন্তত হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে হবে। এরই একটা অন্য দৃশ্য যে একজন লোক উদ্ধার করতে চলে এসেছে এই সাইকেল অ্যাক্সিডেন্ট করা লোকটিকে। এই যে এটা তো আমরা সবসময়ই দেখে থাকি যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গাড়িতে আগুন, ট্রেনে আগুন। কিছুদিন আগে
ট্রেনে আগুন দেয়া হয়েছে, বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন। এটা একটা হঠাৎ করে যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা। তো এই ক্ষেত্রে আমরা যে যতটুকু পারি যদি আমাদের ফার্স্ট এইড এর জ্ঞান থাকে তাহলে আমরা এদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে পারবো। এখানে দমকল বাহিনী আগুন নেভাতে চেষ্টা করছে। এটা হচ্ছে যে ব্লিডিং হচ্ছিল, তো ব্লিডিং হলে এই ব্লিডিংটা কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, এখানে একটু জীবাণুনাশক দিয়ে এটাকে সুন্দর করে ব্যান্ডেজ করে সেই যাতে ব্লিডিং না হয় অন্তত হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করে দেয়া হচ্ছে। যদি বেশি ব্লিডিং হয় তাহলে অতি ব্লিডিং এর কারণে মানুষ মারা যেতে পারে এবং অসংখ্য রোগী আছে যারা শুধুমাত্র ফার্স্ট এইড না পাওয়ার কারণে মারা যায়। যদি তাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে ফার্স্ট এইড দেয়া সম্ভব হতো তাহলে তাদের জীবনটা বেঁচে যেত। আর আমরা ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য, আমাদের সামনে যদি এরকম পরিস্থিতি আসে অবশ্যই আমরা এগিয়ে যাব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব এবং এই জ্ঞানগুলোকে কাজে লাগাবো। আচ্ছা, এখানে একটু বিস্তারিত আছে যে রক্তপাত হলে তার প্রাথমিক কি কি চিকিৎসা করতে হয়। আপনাদের মাঝে কেউ একজন কি একটু বলবেন যে এখানে কি কি লেখা আছে, একটু যদি আমাকে শেয়ার করতেন তাহলে অনেক ভালো। যে একজন বলেন। রক্তপাতের প্রাথমিক চিকিৎসা, রোগীকে বসানো ও শোয়ানো যায় এমন স্থানে স্থানান্তর করতে হবে, এতে রক্তপাত আপনা আপনি কমে যাবে। 2, যে স্থান হতে রক্তপাত হচ্ছে সে স্থান হৃৎপিণ্ডের সমতার উপরে তুলে ধরলে রক্তপাত অনেকটা কমে যাবে। 3, সামান্য কেটে গেলে ওই স্থানে রক্ত জমাট বেঁধে আপনা আপনি রক্তপাত বন্ধ হয়। 4, কাটা স্থানে বৃদ্ধাঙ্গুলের চাপ প্রয়োগ করলে অনেক সময় রক্তপাত বন্ধ হয়। 5, আহত অঙ্গের নড়াচড়া বন্ধ করতে হবে। 6, রক্তপাতের স্থানে বরফ ব্যবহার করতে হবে। 7, রক্তপাত বন্ধের জন্য প্রত্যক্ষ পরোক্ষ চাপ দিতে হবে। 8, ক্ষতস্থান পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে বাঁধতে হবে। 9, তাড়াতাড়ি ডাক্তারের কাছে বা হাসপাতালে নিতে হবে। 10, বেশি রক্তপাত হলে টুর্নিকেট ব্যবহার করতে হবে। টুর্নিকেট অর্থ হলো, আমার এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে বাঁধন, মানে ওইটা বেঁধে দেয়া। বাঁধনকে ঘুরিয়ে শক্ত করে দিতে হবে। হ্যাঁ ঢিলা করে বেঁধে দিলে স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে একটু হয় স্লাইডটা। আচ্ছা, ঠিক আছে। এই যে এখন হচ্ছে, এখন দেখা যাবে। বেশি রক্তপাত হলে টুর্নিকেট ব্যবহার করতে হবে। টুর্নিকেট অর্থ হলো প্রাথমিক বাঁধনকে ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে তোলা। ক্ষতস্থান ঢিলে করে ভেবে তার ভিতরে একটি কাঠি বা পেন্সিল ঢুকিয়ে দিয়ে। জি, আচ্ছা, এই পর্যন্ত যাক, ধন্যবাদ। মানে করে তো আমরা এখানে কি জানলাম বলেন, যে রক্তপাত যদি হয় তো রক্তপাতের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টের সবচেয়ে বড় একটা মানে সমস্যাই হচ্ছে রক্তপাত। প্রথমেই রক্তপাত বন্ধের জন্য এখানে কিছু কৌশল বলা হয়েছে, চেষ্টা করব এই কৌশলগুলোকে অবলম্বন করা। তো তাহলে আমরা রোগীর অন্তত রক্তপাত বন্ধ করতে পারবো, হসপিটালে নিয়ে যেতে পারবো, চিকিৎসা দিতে পারবো। এই ক্ষেত্রে আমি আমাদের চিকিৎসার কথা বলি, যে হোমিওপ্যাথিক চিকিৎসার কথা যদি বলি তাহলে আমরা আমাদের এমন তো হতে পারে যে আমাদের চেম্বারে একজন চলে আসলো, তার রক্ত পড়ছে, তাহলে কি করব আমরা? সেখানে যেমন অন্যরা অয়েনমেন্ট বা অ্যান্টিসেপটিক কোনো কিছু ব্যবহার করে, সেখানে আমাদের ক্যালেন্ডুলা আছে, খুব ভালো একটা মেডিসিন, এটা রক্তপাত বন্ধের জন্য খুব ভালো কাজ করে। তবে তারপরেও এটা অবশ্যই দেখতে হবে ইন্টারনাল হ্যামোরেজ যদি হয়, ভেতরে কোথাও রক্তক্ষরণ হচ্ছে, সেটা তো আর দেখতে পাবো না, আর সেখানে তো ক্যালেন্ডুলাও পৌঁছাতে পারবো না। যার কারণে ইমার্জেন্সি রুগীকে অবশ্যই বুঝে
তাকে হসপিটালাইজড করতে হবে। কখনোই এই কাজ করা যাবে না যে আমি সবকিছু ভালো করে ফেলবো, আমি সবকিছু জানি বা আমি সবকিছু বুঝি। যদি দেখা যায় যে না সামান্য কিছু কেটে গেছে, আপনি নিজেই একটু ব্যান্ডেজ করে একটু তার মধ্যে ক্যালেন্ডুলা বা আমাদেরই কোনো অয়েনমেন্ট দিয়ে তাকে যদি মানে আর্নিকা বা কোনো আঘাতের ওষুধ দিয়ে যদি আপনারা ছেড়ে দেন, সে ভালো হয়ে যাবে এটা বুঝেন যদি, তাহলে এই রুগীকে আপনারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিতে পারেন বা তাকে বাড়ি চলে যেতে বলতে পারেন। কিন্তু যেই রুগীগুলা বুঝবেন যে না এ আমার পক্ষে সম্ভব না, এ অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে, এর ম্যানেজমেন্ট আমার দ্বারা সম্ভব নয়, তবে যত দ্রুত সম্ভব সময় নষ্ট না করে হসপিটালাইজড করবেন। কারণ হসপিটালাইজড এই জন্যেই, এখানে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথির কোনো কথা না, রুগীর জীবন রক্ষা করা হচ্ছে প্রথম দায়িত্ব। আমি অ্যালোপ্যাথিক হসপিটালে পাঠালাম না হোমিওপ্যাথিক দিয়ে ট্রিটমেন্ট করলাম এটা না, প্রথম শর্তই, প্রথম উদ্দেশ্য, প্রথম কাজটাই হচ্ছে যে একজন রুগীর জীবন রক্ষা করা। সেটা যে কোনো প্যাথি হোক, যে কোনো কিছুই হোক, আমাদের জীবন রক্ষা করাটাই হচ্ছে প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। আমরা সেজন্য চেষ্টা করব যে প্রথমেই এই রক্ত মানে যদি আমাদের আওতায় থাকে তাহলেই করব, না হলে হসপিটালাইজড করব। আচ্ছা, এরপরে এই যে এখানে একটা ছবি আছে, এটা হচ্ছে কি সাপে কামড়, সাপে কাটার একটাই চিহ্ন। আচ্ছা, এইখানে কি আছে, দুটো ছিদ্র আপনারা দেখতে পাচ্ছেন? প্লিজ একটু রেসপন্স করেন। না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে দেখা স্যার, নিজেদের মোবাইলে ঘুরিয়ে ফ্লাইট দিয়ে দিতে হয়, আচ্ছা সিস্টেম করে দিতে হয়। দেখা যাওয়ার কথা। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা আমি বলি তাহলে, এখানে দুটো ছিদ্র দেখা যাচ্ছে। জি স্যার, এর তো আচ্ছা, বিষধর সাপ। হ্যাঁ, আমরা যদি দেখি যে এই কামড়ের মধ্যে চিকন সূচালো দুটো ছিদ্র থাকে, তাহলে সেটা কোনো বিষধর সাপে কেটেছে, এটা আমরা বুঝবো। তাহলে অবশ্যই সময় নষ্ট না করে আমরা হসপিটালে পাঠাবো, এন্টাভেনাম। আচ্ছা, ইকো হচ্ছে, কারো খোলা আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে যদি আমরা দেখি যে দুটো ছিদ্র, তাহলে অবশ্যই বুঝবো সেটা হচ্ছে যে কোনো বিষধর সাপে কেটেছে। আর যদি দেখা যায় যে না বেশ কয়েকটি দাগ মানে দাঁতের ছাপ, তাহলে বুঝতে হবে যে সেটা কোনো বিষধর সাপ কাটেনি, বরঞ্চ সাধারণ কোনো সাপ কেটেছে। কিন্তু তারপরেও আমরা যত দ্রুত সম্ভব এর মানে প্রাথমিক চিকিৎসা দিয়েই আমরা হসপিটালে পাঠাবো। এখানে এই একটা জিনিস এটা খেয়াল করেন, এখানে ছোটবেলা থেকেই আমরা হয়তো এভাবে দেখে এসেছি যে কোথাও কাটলে হাতে বা পায়ে সেখানে একটা বাত দেয়া হয়। এই বাত দেওয়ার কারণটা হচ্ছে যে এই বিষাক্ত রক্ত বা বিষক্রিয়া যেন সারা শরীরে না পৌঁছাতে পারে বা খুব দ্রুত না ছড়িয়ে যায়। কিন্তু একটা জিনিস অবশ্যই সাবধান হতে হবে, একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আঙুল ঢুকিয়ে যে জিনিসটা দেখিয়েছে সেটা হচ্ছে যে এখানে কিছুটা ঢিলা রাখতে হবে। একেবারে রক্ত চলাচল করতে পারে না এভাবে বাঁধা যাবে না। এভাবে যদি বেঁধে রাখি, আমরা অল্প কিছু সময় পরেই দেখা যাবে যে নিচের অঙ্গটা আপনার গ্যাংগ্রিন হয়ে গেছে বা ডেথ হয়ে গেছে, মারা যাবে। সেজন্যে রক্ত চলাচল যাতে কম হয় এই দিকে খেয়াল রাখতে হবে, কিন্তু এমন টাইট করা যাবে না যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে ওই রুগীর ওই অঙ্গটা পরে কেটে ফেলতে হয় বা মারা যায়। এটা কখনোই করা যাবে না। এর একটা প্রধান সিমটম বা সাইন আছে, সেটা হচ্ছে যে বাঁধার পর যদি দেখা যায় যে ওই অংশটা একেবারে শীতল হয়ে যাচ্ছে বরফের মতো, তাহলে মানে সেখানে কোনো পালস নেই বা ওইখানকার অনুভূতি কমে গেছে, সেখানে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে মনে করতে হবে এনিথিং রং, সেখানে কোনো সমস্যা মানে এমন কোনো ভুল হয়েছে যার কারণে এই অঙ্গটা, অথবা নীল যদি হয়ে যায় তাহলে বোঝা যাবে যে এই অঙ্গটা ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, তার খাদ্য ঠিকমতো পাচ্ছে না এবং এই অঙ্গটা ডেথ হয়ে যাওয়ার
ভয় থাকে, এইরকম ভাবে আমরা কখনোই বাঁধবো না। বাঁধবো কিন্তু ওই যে আঙ্গুল দিয়ে যেভাবে দেখিয়েছে যে সামান্য কিছু যেন ঢিলা থাকে। এরপরে এটা কিসের ছবি? পানিতে ডুবে। হ্যাঁ, পানিতে ডোবা। জি, এটা কিন্তু ফার্স্ট এইডের একটা অংশ। যদি এইভাবে অনেক সময় গোসল করতে গিয়ে বা ছোট বাচ্চা সাঁতার জানে না, পানিতে পড়ে যায়, অথবা বড় মানুষ অনেক আছে যারা সাঁতার জান না, পানিতে পড়ে যদি ডুবে যায়, প্রথমেই কি করতে হবে? তাকে উপরে শুষ্ক জায়গায় উঠাতে হবে। যদি মুখে কাদা ময়লা বা কোনো কিছু থাকে সেটা পরিষ্কার করে দিতে হবে। যদি পেটে প্রচুর পরিমাণে পানি ঢুকে থাকে সেই পানিটা বের করে দেওয়ার চেষ্টা করতে হবে। অনেক সময় হাতের উপরে, বিশেষ করে এটা করা যায় ছোট বাচ্চা হলে, যে হাতের উপর রেখে মুখটা নিচ দিকে দিয়ে একটু ঝাঁকি দিয়ে তার মুখ থেকে পানি বের করা। আর তারপরে যদি নিঃশ্বাস দেখা যাবে যে সে জীবিত না মৃত, তার পালস দেখতে হবে, তার নিঃশ্বাস ঠিকমতো চলাচল করছে কিনা সেটা দেখতে হবে। যদি নিঃশ্বাস না চলে তাহলে মুখের ভিতর ফু দিয়ে এরপর নিঃশ্বাস চালু করার চেষ্টা করতে হবে, বা সিপিআর যদি কারো জানা থাকে তাহলে সিপিআর দিতে হবে। তো এভাবে যদি পড়ে যায় তাহলে অবশ্যই, এভাবে আমাদের দেশে অসংখ্য লোক আছে যারা নদীতে পুকুরে, বিশেষ করে বাচ্চা বা যারা সাঁতার জান না বা লঞ্চ ডুবিতে মারা যাচ্ছে শুধুমাত্র, অথবা তাদেরকে হয়তো উঠিয়ে আনার পর প্রাথমিক ম্যানেজমেন্ট না দেওয়ার কারণেও অনেক সময় মারা যায়। শুধু পানিতে ডুবেই মারা যায় এমন না, পানিতে থেকে উঠানো হয়েছে কিন্তু সঠিকভাবে ম্যানেজমেন্ট দেওয়া হয়নি, তার জন্যও অনেক রোগী মারা যেয়ে থাকে। এখানেও দেখানো হয়েছে পানিতে ডোবা রোগীদেরই একটা দৃশ্য, এই আগের মতোই। এটা কিসের ছবি? এটা প্লিজ। হচ্ছে বিদ্যুতিক শক। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা অনেক সময় দেখতে পাই যে বিদ্যুতের তার ঠিক করতে গিয়ে বা কোথাও আপনার কাজ করতে গিয়ে, অথবা জানি না আর্থিং হয়ে আছে বা কোথাও বিদ্যুৎ লিক হয়ে, তার লিক হয়ে সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অনেক সময় মারা যেতে পারে অথবা অচেতন হয়ে পড়তে পারে। যদি এই ধরনের হয় তাহলে আমাদের বেশ কিছু করণীয় কাজ আছে। প্রথমেই দেখতে হবে যদি কেউ এভাবে আটকে থাকে তাকে কখনোই হাত দিয়ে স্পর্শ করা যাবে না, তাহলে উদ্ধার করতে গিয়ে নিজেও মারা যেতে পারে। শুকনা কোনো কাঠ বা লাঠি দিয়ে সেখানে সরিয়ে দিতে হবে। তার আগে চেষ্টা করতে যদি এরকম কাছে হয় খুব দ্রুত এই কাজটা করতে হবে। আর মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। মেইন সুইচ বন্ধ করার পর তার দেখতে হবে যে তার পালস আছে কিনা। পালস যদি থাকে তাহলে কোথায় সে শক লেগেছে, সেই জায়গার অনুভূতিটা কেমন, সেখানে ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা বা কোনো ক্ষত তৈরি হয়েছে কিনা, সেগুলো খুব ভালো করে দেখতে হবে। এরপরে যে কাজটা করে, আমাদের এখানে একটা প্রচলিত ভুল আছে, ওই জুতা দিয়ে বাড়ি দেয়, তারপরে বিভিন্ন জিনিস দিয়ে বাড়ি দেয় বা করে, এতে রুগীর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এ ধরনের কোনো কাজ আমাদের করা যাবে না। হ্যাঁ, আমাদের যা করণীয় সেটা হচ্ছে যে এখানের ব্লাড সার্কুলেশন বন্ধ থাকতে পারে, অথবা ধীর গতি মন্থর গতি হতে পারে। এখানে ম্যাসেজ করলে অনেক উপকার হয়। যদি ম্যাসেজ করা যায় সুন্দর করে তাহলে যে জায়গাগুলো, অথবা পুরো শরীরটাই রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য ম্যাসেজ করা যেতে পারে। ম্যাসেজে অনেক উপকার, কিন্তু সেটা জেনে বুঝে, মানে না জেনে আনাড়ি ভাবে করা যাবে না, এবং রুগীকে ব্যথা দেয়া যাবে না, এবং চুপচাপ শুয়ে রইলো বা ঘুমিয়ে রইলো এমনও করা যাবে না। তাকে অবশ্যই, যদি শ্বাস প্রশ্বাস না নেয় তাহলে শ্বাস প্রশ্বাস দেওয়ার চেষ্টা করতে হবে, সিপিআর দিতে হবে, এবং তাকে আমাদেরকে এই আমাদের যে মেডিসিন আছে লক্ষণ ভিত্তিক মেডিসিনও আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপরে প্রয়োজনে যদি আমাদের আওতায় থাকে তাহলে হলো, না হলে হসপিটালে পাঠাতে হবে। এইখানে এটা কিসের ছবি বলেন তো? এখানে কোনো কিছু লেখা নেই। একজন, হ্যাঁ, জি জি জি, ধন্যবাদ।
এটা হচ্ছে যে কোথাও যদি কারো ভেঙে যায়, হাড় ভেঙে যায় অ্যাক্সিডেন্টের কারণে, গাছ থেকে পড়ে যেতে পারে, উঁচু পাহাড়ে উঠে সেখান থেকে পড়ে যেতে পারে, উঁচু স্থান থেকে চালে উপরে উঠে সেখান থেকে পড়ে যেতে পারে, অথবা একতলা দোতলা ছাদ থেকে বা ছাদের পাশ থেকে পড়ে, এ ধরনের যদি হাত বা পা ভেঙে যায় বা কোথাও ভেঙে যায়, তাহলে কিভাবে প্রথমে একটা সমান্তরাল স্থানে তাকে বসাতে হবে, তারপরে কাঠ বা অন্য যে কোনো কিছু যাতে এই ভাঙা অংশ নড়াচড়া না করে দিয়ে, পাশাপাশি গজ, ব্যান্ডেজ বা অন্য কোনো কিছু দিয়ে তাকে অন্তত সেই জায়গাটা যেন নড়াচড়া না করে তার একটা ব্যবস্থা করতে হবে। তো করে তারপরে আমাদের আমাদের যেমন সিমফাইটাম মেডিসিন আছে বা আর্নিকা আছে বা রাস্টক্স আছে, এই মেডিসিন গুলো যদি লক্ষণ অনুসারে আসে আমরা দিয়ে হসপিটালে দ্রুত পাঠিয়ে দিব। আর রাস্তায় বা অন্য কোথাও থাকলে সেখানে তো আর মেডিসিন দেওয়ার সুযোগ নেই, আমরা হাতের কাছে যা পাবো তাই দিয়েই যতটুকু সম্ভব রুগীকে ম্যানেজমেন্ট করে সোজা হসপিটালে পাঠিয়ে দিব। এখানে ওখানে পায়ের ছবি ছিল, এখানে হাতের ছবিটাই দেয়া আছে যে কিভাবে এই ব্যান্ডেজটা করা হয়েছে। তো এখানে যেমন ওই যে অনেক একটা রং চিহ্ন দেয়া আছে, কাটা চিহ্ন, যে অনেক টাইট দিয়ে মসচে দেয়া, ওই ধরনের এটাও রং, দুই পাশে সাপোর্ট দিয়ে তারপর বেঁধে দিতে হবে। নিচে যে ছবিটা আছে এটা হচ্ছে সঠিক নিয়ম। আচ্ছা, কারো যদি শ্বাসকষ্ট হয়, হঠাৎ করে দম বন্ধ হয়ে যাচ্ছে, দম আটকে যাচ্ছে, অথবা শ্বাস নিতে পারতেছে না, তাহলে কি করব? তাহলে অবশ্যই আমাদের তার জন্য ব্যবস্থা করতে হবে। কি কারণে শ্বাস নিতে পারছে না সেটা প্রথমে চেষ্টা করব আইডেন্টিফাই করতে। অনেক সময় এমন হতে পারে যে গলায় কোনো কিছু আটকে থাকার কারণে হতে পারে, অথবা এমনি তার অ্যাজমাটিক কারণ, তখন ইনহেলার জাতীয় কোনো কিছু দিয়ে অন্তত শ্বাস চালু করে যেতে পারে, অথবা কোনো কারণে অ্যাক্সিডেন্টালি হয়েছে, তাহলে তাকে মুখে ফু দিয়ে বা সিপিআর দিয়ে তার শ্বাসটা চালু করার চেষ্টা করতে হবে এবং হসপিটালে পাঠাতে চেষ্টা করতে হবে। আচ্ছা, এইখানে সিপিআর এর একটা ছবি দেয়া আছে, সেটা হচ্ছে এই যে নীল আপনার পোশাক পরা একজনের বুকের উপরে এক হাতের উপর আরেক হাত রেখে যে চাপ দিচ্ছে, এইভাবে কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস চালু করার নামই হচ্ছে সিপিআর। সিপিআর এর ফুল মিনিংস হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। আমি আবার বলছি, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, অর্থাৎ কারো হার্ট যদি বন্ধ থাকে সেটাই পুনরায় চালু করার যে কৃত্রিম প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হয় সিপিআর। প্রথমে মুখে ফুঁক দিতে হয়, তারপর আবার ছেড়ে দিতে হয়, প্রথমে মুখে ফু দিয়ে ছেড়ে দিতে হয়। এভাবে বেশ কয়েকবার করার পর যদি আপনি দেখা যাচ্ছে যে তার শ্বাস প্রশ্বাস শুরু হয়ে গেছে, তাহলে ভালো। তা না হলে এক হাতের উপর আরেক হাত রেখে এখানে সজোরে প্রতি মিনিটে 12 থেকে 16 বার থেকে 20 বার পর্যন্ত এই উঠানামা করা যেতে পারে। এটা হচ্ছে সিপিআর এর একটা অংশ। এটা করে ছেড়ে দিলে যদি দেখা যাচ্ছে শ্বাস প্রশ্বাস শুরু হলো তাহলেই তো ভালো, তা না হলে এখানে ইলেকট্রিক শক দেয়া হয়। এটা হসপিটালে আছে, সাধারণ অন্য জায়গায় নেই। নির্দিষ্ট জুল এবং নির্দিষ্ট আপনার মাত্রায় এই শক দিলে হার্ট আবার পুনরায় চলতে শুরু করে। এটা হচ্ছে সিপিআর এর একটি চিহ্ন। এই যে এখানে সিপিআর দেওয়ার আরো কিছু ছবি আছে। এই যে থোতাটা উঁচু করে ধরে যাতে নিঃশ্বাস নিতে পারে, তারপরে সেখানে মুখে ফু দিচ্ছে এবং পরে হাত দিয়ে এই যে সিপিআর দিচ্ছে। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আমি আরো লম্বা করতাম, কিন্তু স্যারের একটি ক্লাস শুরু হয়ে যাবে, যাতে আপনারা সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। এই জন্য আমি বেশি সময় লম্বা করব না আপনাদের।